পরিণীতা সিজন 2 পর্ব 14। আড়ম্বরপূর্ণ বিয়েবাড়ি, সুন্দর সাজসজ্জায় পরিপূর্ণ, ঝলমলে আলোয় আলোকিত ভূঁইয়া বাড়ির প্রতিটা জায়গা। চারিদিকে হইচই, আন্ডা বাচ্চাদের ছুটোছুটিতে মুখরিত চারিপাশ। তবে এসবে বেজায় বিরক্ত প্রাণনেশা। অতিথিরা আসার পর থেকে কোথাও একটু একা বসে থাকার সুযোগ নেই। ও যেখানেই বসেছে সেখানেই কেউ না কেউ এসে গল্প জুড়ে দিয়েছে। ভদ্রতার খাতিরে প্রাণনেশা উঠেও আসতে পারছে না, অথচ একাকিত্বকে ও নিজের সঙ্গী করে নিয়েছিল। এত আয়োজন, এত হইচই, সব কিছু বিষাক্ত লাগছে ওর কাছে। বাড়ি ভর্তি মানুষ, তবুও প্রাণনেশা একা, ভীষণ একা। হাজারো মানুষের উপস্থিতি হেরে যাচ্ছে ওই নির্দিষ্ট মানুষটির অনুপস্থিতির কাছে। যেন সে নেই তো কেউ নেই, কিচ্ছু নেই। একটাই তো জীবন, একই পৃথিবীতে সবার বসবাস। সেখানে সবার মুখ থেকে হাসি সরছে না, সেখানে ওর জীবনে সুখের ছিটাফোঁটাও নেই। মানুষ এত সুখ কোত্থেকে পায় ভেবে পায় না প্রাণনেশা। এর মধ্যে আবার কয়েকটা কাহিনী ঘটে গেছে। দু বাড়ির বয়োজ্যেষ্ঠরা মিলে সিদ্ধান্ত নিয়েছিল আগে ভাগে আকদ হয়ে যাবে, তাহলে বড়রা চিন্তামুক্ত হবে কিছুটা। তবে প্রাণনেশা সরাসরি নাকচ করেছে। ওর এক কথা, এখন কিছুতে আকদ হবে না, আকদ হবে একবারে বিয়ের দিন। প্রাণনেশার দৃঢ় উত্তরে আর কেউ কিছু বলেনি। উচ্ছ্বাসেরও একই সিদ্ধান্ত, প্রাণনেশা যেটা বলবে সেটাই। দু হাত ভরে মেহেন্দি দিয়েছে প্রাণনেশা। মেহেন্দি আর্টিস্ট মনোযোগী হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে ওর হাতে। কনুই থেকে হাতের তালু পর্যন্ত লাল রঙে রাঙিয়ে দিয়েছে ওর ফর্সা হাত। নিষ্প্রভ দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে আছে প্রাণনেশা। আশেপাশে ওর কিছু কাজিনরা বসে আছে, কিছুক্ষণ পর পর এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে ওকে। তবে প্রাণনেশার শুকনো ঠোঁটে হাসি ফোটে না। সবাই ভেবে নিয়েছে মা বাবাকে ছেড়ে চলে যাবে, তাই মন খারাপ। কিন্তু ভঙ্গুর হৃদয়ের খবর রাখে কজন। মেহেন্দির কোণ যখন প্রাণনেশার হাতের তালুতে এসে ভিড় করল, হিজাব পরিহিত মেয়েটা বলল, বরের নাম লিখবো আপু? যদি নামটা বলতেন। দরকার নেই, নীরস স্বরে বলল প্রাণনেশা। মেহেন্দি আর্টিস্ট একবার মাথা উঁচিয়ে চাইল, হয়তো মনে মনে চমকালো ভীষণ করে। এমন গোমড়া মুখো ব্রাইড সে তার বাপের জন্মেও দেখেনি। বিয়ে নিয়েও তো মনে হয় কোনো ফিলিংস নেই। বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, হবে হয়তো, মনে মনে ভাবল মেয়েটা। তবে সে কিছু বলল না। মনোযোগী হাত চালিয়ে আবার আঁকিবুকি শুরু করলো প্রাণনেশার হাতে। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। মুহূর্তে রং বেরঙের লাইটগুলো জ্বলে ওঠে, আলোকিত করে দিল চারপাশ। মাথায় কাপড় চাপিয়ে বসার ঘরে বসে আছে প্রাণনেশা। মুরব্বি কতগুলো মিলে ওর কান ঝালাপালা করে দিচ্ছে। রীতিমতো ওয়াজ মেহফিল শুরু হয়ে গেছে এখানে। শ্বশুর বাড়ি গিয়ে কি করতে হবে, কিভাবে স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, কিভাবে সংসার জীবন শুরু হবে। প্রাণনেশা পাংশুটে মুখে নতমস্তকে বসে আছে। বলতেও পারছে না, সইতেও পারছে না। তক্ষুনি সদর দরজা দিয়ে মাহলিয়া বেগম ঢুকলেন। দৃষ্টি উঁচিয়ে চাইল প্রাণনেশা। মুখে হাসি ফুটল ওর। ঠিক কতক্ষণ পর বা কতদিন পর প্রাণনেশা হেসেছে তার সঠিক হিসেব নেই। ম্যানার্সের বলিদান দিয়ে মুরব্বিগুলোর কথার মাঝেই উঠে দাঁড়ালো প্রাণনেশা। দ্রুত পায়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরল মালিহা বেগমকে। মালিহা বেগমও চমকালেও মুহূর্তেই সামলে নিল নিজেকে। নিজেও জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল। বহু কষ্টে নিজের কান্না আটকায় প্রাণনেশা। মালিহা বেগম বুঝলেন হয়তো ওর অবস্থা। পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলেন ওকে। অনেকটা সময় জড়িয়ে রেখে প্রাণনেশা নিজে থেকে সরিয়ে এলো। প্রাণনেশা খেয়াল করলো মালিহা বেগমের শাড়ির আঁচলের আড়াল থেকে ক্ষণকাল পর পর উকি দিচ্ছে প্রজ্জ্বল। প্রাণনেশার মন পুলকিত হয়। প্রজ্জ্বল লুকিয়ে লুকিয়ে দেখছে ওকে, তবে সামনে আসছে না। প্রাণনেশা দুহাত বাড়িয়ে কাছে ডাকলো ওকে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় প্রজ্জ্বল। প্রাণনেশা শক্ত করে বুকে জড়ালো ওকে। মাথার উপর আলতো চুমু দিয়ে বলল, আসতে চাইছিলে না কেন? মাম্মার উপর রাগ করেছ?
দুপাশে মাথা নাড়ালো প্রজ্জ্বল। প্রাণনেশা চিবুক ধরল ওর, আদুরে স্বরে বলল, তাহলে মাম্মা তোমাকে কত মিস করেছে জানো? সকালে আসোনি কেন? দ্বিধায় পড়ল প্রজ্জ্বল। বাবার কথা বলে দিলে মাম যদি বাবাকে ভুল বোঝে, যদি দুজনের ঝগড়া হয়, তখন কি করে সহ্য করবে ও? তবে ওর মামকে মিথ্যে বলা যে ওর পক্ষে কোনোভাবেই সম্ভব না। মুখ বন্ধ রাখল প্রজ্জ্বল। প্রাণনেশা ফের প্রশ্ন করতেই বলল, বাবা মানা করেছে। কপালে ভাঁজ পড়ল প্রাণনেশার। বিহল স্বরে জিজ্ঞেস করল, তোমার বাবা মানা করেছে? কেন? তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি অন্য কোথাও চলে যাবে, তখন প্রজ্জ্বলের বেশি কান্না পাবে। তাই আমি যাতে নিজের অভ্যাস বদলানোর চেষ্টা করি। আমি তোমাকে অনেক মিস করব মাম। প্রজ্জ্বলের গলার স্বর ম্লান হয়ে এলো, চোখে পানি টলমল করছে। কেঁদে দেবে ভাব। প্রাণনেশা শক্ত করে জড়িয়ে ধরল ওকে, পিঠে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি যাব না বাবা, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। অলস ভঙ্গিতে বিছানার উপর বসে আছে প্রত্যুষ। হাঁটুতে থুতনি ঠেকিয়ে সামনে তাকিয়ে আছে, অথচ কোথাও ওর মনোযোগ নেই। দেহ এখানে থাকলেও মন পড়ে আছে অন্য জায়গায়। ওকে এ বাড়িতে একা ফেলে ও বাড়িতে চলে গেছে সবাই। ওকে একা ফেলে গেছে বললেও ভুল হবে, নিজেই যায়নি প্রত্যুষ। ওখানে গিয়ে নিজের সর্বনাশ চোখের সামনে থেকে দেখার কোনো ইচ্ছে আপাতত নেই। প্রজ্জ্বলটাও চলে গেছে মালিয়া বেগমের সাথে। ওর আকুল দৃষ্টি, প্রাণনেশার কাছে যাওয়ার প্রখর ইচ্ছা দেখে প্রত্যুষ মানা করতে পারেনি ওকে। তিক্ত শ্বাস ছাড়ল প্রত্যুষ, বিরক্তিতে গলবিল অবধি তিক্ত। বিছানার ওপর রাখা ফোনটা হঠাৎ ঝংকার তুলে বাজল। প্রত্যুষের ধ্যান ভঙ্গ হলো। ফোন বাজতে দেখেই ভ্রুকুটি গুটিয়ে ফেলল। মানুষের সাথে কথা বলাও বিষের মতো লাগছে ওর কাছে। তবুও বিরক্তির সর্বশেষ সীমা অতিক্রম করে ফোন তুলল প্রত্যুষ। প্রাণনেশার নাম্বার দেখতেই চমকালো, থমকালো, বুকের মধ্যে ছ্যাদ করে উঠল নিমেষেই। প্রাণনেশা রিলেটেড কিছু দেখলে ইদানিং হৃৎপিণ্ড খামচে ধরছে কেউ। কি নিদারুণ বিভৎস এই হারিয়ে ফেলার ভয়। খানিক সময় তবদা মেরে বসে থাকলো প্রত্যুষ। ধরবে না করেও আইঢাই করে প্রাণনেশার কল রিসিভ করলো। কম্পিত কণ্ঠে কিছুটা শক্ত গম্ভীর করে বলে, প্রাণ, কল কেন দিয়েছিস? প্রজ্জ্বলকে আমার কাছে আসতে মানা করেছো তুমি? ঝাঁঝালো স্বরে হকচকিয়ে গেল প্রত্যুষ। বুকে থুতু ছিটিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, হ্যাঁ, আসলে হয়েছেটা কি? তোকে এত এক্সপ্লেন করতে বলেছে কে? কোন সাহসে তুই আমার বাচ্চাকে আমার কাছে আসতে মানা করেছিস? ছি প্রত্যুষ, ছি, লজ্জা শরম নেই তোর, তাই না? ছোট বাচ্চাটাকে পর্যন্ত ছাড়লি না তুই? আমার উপর তোর রাগ ইনোসেন্ট বাচ্চাটার উপর তুললি? হতভম্ব প্রত্যুষ কিয়ৎক্ষণ কথা বলতে ভুলে গেল। ওদিকে তুই তোকারি করে প্রাণনেশা গালিগালাজ করেই যাচ্ছে। ছোটবেলা থেকে মাতৃভাষায় যা গালাগাল শিখেছে তা সম্পূর্ণ উগড়ে দিচ্ছে প্রত্যুষের কাছে। স্তব্ধ প্রত্যুষ বিমূঢ় স্বরে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর প্রাণনেশা? চুপ, একদম চুপ। শয়তানের হাড্ডি, উজবুক, ভণ্ড, পোকা পড়বে তোর ওপর। এক চুল্লি পানিতে ডুবে মরবি তুই, সারা জীবন আফসোস করতে করতে মরবি। প্রাণনেশা, চিল্লাবি না একদম। তুই কি মনে করিস তোর জন্য কাঁদবো আমি? ন্যাকা হয়ে চোখে জল ফেলবো? তাহলে তুই ভুল ভাবছিস। আমার মতো সুন্দরী রূপবতী মেয়ে তোর মতো ছেলের জন্য কাঁদবে, এটা কোশমিন কালেও ভাববি না। কে আমার এলেন রে? নিজেকে কি বিশ্ব সুন্দর ভাবিস তুই? তোকে না পেলে মরে যাব আমি? মরবি না প্রাণ, কেউ কারোর জন্য মরে না। সেটাই তো বলছি, এত অহংকার কিসের তোর? কি ভাবিস তুই নিজেকে? কাল আমাকে এত কথা শুনিয়েও শান্তি হয়নি তোর? আজ ডিরেক্ট প্রজ্জ্বলকে আমার কাছে আসতে মানা করে দিয়েছিস। আমি কি ওকে খেয়ে ফেলবো? তুই তোকারি বন্ধ কর। 7 বছরের বড় হয়ে আমি তোর। এক কান থেকে অন্য কানে ফোন নিল প্রাণনেশা। ঝগড়া করার পুরো দস্তুর প্রস্তুতি নিয়েই খেঁকিয়ে বলল, অনেক কম বলেছি বল? তোকে তো গালি দেওয়া উচিত। আমার জীবনটা শেষ করে দিয়েছিস ভণ্ডামি করে, শালা ভণ্ড। কিন্তু আমার জীবন তো শেষ হবে না। একটা সুন্দর হ্যান্ডু ছেলেকে বিয়ে করে সেটেল হয়ে যাব আমি। আর তুই
তুই সিঙ্গেল মরবি। খবরদার আমার বাচ্চাটাকে আর একবার আমার কাছে আসা থেকে আটকাবি তো তুই খুন করে ফেলবো আমি তোকে। নেহাত আমার ফিয়ান্সে রাগ করবে, তাই ও বাড়িতে পা রাখতে পারছি না আমি, নয়তো আমি গিয়ে কেড়ে নিয়ে আসতাম প্রজ্জ্বলকে তোর থেকে। বলেই খট করে কল কাটল প্রাণনেশা। পাংশুটে মুখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো প্রত্যুষ। কান্না পাচ্ছে ও নাকি কথা শুনিয়েছে গতকাল প্রাণনেশাকে। কি কথা শোনালো মনে পড়ে না প্রত্যুষের, উল্টো মনে পড়ে গত রাতে প্রাণনেশা কি বিশ্রী কথাই না শুনিয়েছে ওকে। আর আজ তো গালিগালাজের সব লিমিট ক্রস করে দিয়েছে। প্রত্যুষের মনে পড়ে কাল রাতের কথা, জ্বরের ঘরে কি মনে করে প্রাণনেশাকে ফোন দিয়েছিল শুভকামনা জানানোর জন্য। ভেবেছিল এবারে হয়তো প্রাণনেশা একটু নরম হবে ওর প্রতি, আরেকজন মানুষকে বিয়ে করে চলে যাবে, এখন প্রত্যুষের জন্য একটু জ্বলন্ত বুকের মধ্যে থাকবে। কিন্তু হলো সব উল্টো। প্রাণনেশা ইচ্ছে মতো কথা শুনিয়েছে ওকে, বাঁশ মেরেছে, আগের কার্যকলাপ সব কিছু একে একে মনে করিয়ে দিয়েছে। অ্যাটিটিউড নিয়ে বলেছে প্রাণনেশা লেভেল অনেক হাই এখন, প্রত্যুষ একজন ডক্টর হতে পারে, বাট রাজনীতির প্রাঙ্গণে প্রাণনেশার নাম ডাকও কম না। ও নিজেও তো একটা ইনটেক ছেলে ডিজার্ভ করে। দ্বিধাগ্রস্ত প্রত্যুষ মুখে কুলুপ এঁটে শুনেছে সবটুকু, টু শব্দ পর্যন্ত করেনি। মন বেজায় খারাপ হলো প্রত্যুষের, ঠান্ডা লাগছে, শিরশিরে অনুভূতি হচ্ছে পুরো শরীরে, হয়তো জ্বর বাড়ছে। ক্লান্ত ভঙ্গিতে আবার ব্ল্যাঙ্কেট মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল প্রত্যুষ। মাঝখানে আর একটা দিন কেটে যায়। আজ প্রাণনেশার হলুদ। ঘুম থেকে উঠে প্রাণনেশা দেখল বাড়ির ছেলেরা উচ্ছ্বাসের বাড়িতে তত্ত্ব নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয়ম, প্রহর, আদনান সহ আরও কিছু কাজিন ডালা সাজাচ্ছে। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামলো প্রাণনেশা। সবাই ব্যস্ত হাতে এটা ওটা করছে। প্রাণনেশার দৃষ্টি হন্য হয়ে খুঁজছে একজনকে। পরক্ষণে অন্তঃপর থেকে কেউ ফিসফিসিয়ে বলল, সে আসবে না প্রাণনেশা। তার বিয়ের সময় তোর কেমন লেগেছিল ভাব, তাহলে মানুষটার থেকে এভাবে প্রতিশোধ নেওয়ার প্রায়তারা কেন করছিস? অসুস্থ মানুষটাকে আর কষ্ট দেওয়া ছক করিস না। সোফার ওপর বসে ছিলেন পিয়াস ভূঁইয়া। প্রাণনেশা গিয়ে তার পাশে বসলো, মনোযোগ দিয়ে দেখতে থাকলো সবার কাজ। হঠাৎই ডালা সাজানো ব্যস্ত প্রাণনেশার এক কাজিন বলে উঠল, প্রত্যুষ ভাই আসবে না? আমরা সবাই যাচ্ছি, সে যাবে না? সাথে সাথে আরও কয়েকজন কাজিন বলে উঠল ওর কথা। প্রহর আর প্রিয়ম দ্বিধান্বিত হলো। প্রহর ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করে চালালো, সূক্ষ্ম স্বরে বলল, ওর অনেক জ্বর রে, সুস্থ হলে অবশ্যই আসতো, বেচারা বিছানা থেকেই উঠতে পারছে না। ছেলেটা বোঝার ন্যায় মাথা নাড়ালো। প্রাণনেশা পাংশুটে মুখে তাকালো সবার দিকে, কি বুঝে উঠে দাঁড়ালো নিমেষে। প্রহরের দিকে তাকিয়ে গমগমে স্বরে বলল, যতই অসুস্থ হোক ভাইয়া, তাই বলে সে আমার বিয়েতে আসবে না? এটা তো হতে পারে না, আমি ডেকে নিয়ে আসছি, সে যাবে তোমাদের সাথে, 100 বার যাবে। প্রহর বিহল পলক ঝাপটালো। পিয়াস ভূঁইয়াও মেরুদণ্ড সোজা করে বসলেন। প্রাণনেশা তাকালো না কারোর দিকে, ওভাবেই হাঁটা দিল সদর দরজার কাছে। আনারা বেগম কিচেন থেকে ফিরে এলেন, চা নিয়ে এসেছিলেন ওর জন্য। প্রাণনেশার কথা শোনা মাত্রই মনারা বেগম মানা করার জন্য পিছু ডাকলেন বার কয়েক। প্রাণনেশা কানে তুলল না, একইভাবে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল। মনারা বেগমকে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে পিয়াস ভূঁইয়া তাকে নিজের কাছে ডাকলেন, বললেন, চাটা আমাকে দিয়ে যাও। মনারা বেগম চা নিয়ে এগিয়ে গেলেন পিয়াস ভূঁইয়ার দিকে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে কিছুটা রাগী কণ্ঠে শুধালেন, বাড়িতে ছেলের অভাব ছিল অন্য কাউকে পাঠাতে প্রত্যুষকে ডাকার জন্য? তোমার মেয়েকেই যেতে হলো শুধু? মানা করলে না কেন তুমি? তুমি তো মানা করলে, শুনলো তোমার কথা? তোমার মানা যেন অনেকগুলো শুনলো। পিয়াস ভূঁইয়া ঠ্যাস মেরে কথা বলল। গজ করতে করতে কিচেনে দিকে হাঁটা দিলেন মনারা বেগম। পিয়াস ভূঁইয়াও ঠোঁট টিপে হাসলেন। মালিয়া বেগম অসহায় ভঙ্গিতে বসে আছেন বিছানার ওপর। প্রত্যুষ মেঝেতে বসে জড়িয়ে ধরে আছে তাকে।
ক্ষণকাল পরপর মৃদু কাঁপছে ছেলেটা। মালিহা বেগম ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। এই 4 দিনে একটুও জ্বর কমেনি, উল্টো প্রত্যুষের অসুস্থতা পাল্লা দিয়ে বাড়ছে। মালিহা বেগম বিষণ্ণ দৃষ্টিতে চাইলেন ছেলের পানে, বিষাদ স্বরে আওড়ালেন, কেন কাঁদছো প্রত্যুষ? আমি সহ্য করতে পারছি না আম্মু, আমার অনেক কষ্ট হচ্ছে। কি বীভৎস এই যন্ত্রণা! কোথায় গেলে মুক্তি পাবো বলো না আম্মু? আমার প্রাণের যে বিয়ে হয়ে যাচ্ছে আম্মু। হিচকি তুলে বলল প্রত্যুষ। মালিহা বেগমের অক্ষিকোটরে জলের ধারা এসে ভিড় করল নিমেষেই। সকাল থেকে কাঁদছে ছেলেটা। মালিহা বেগম সকাল সকাল এসেছিলেন ছেলেকে দেখতে। অসুস্থতা কোনো কালেই কাবু করতে পারেন না প্রত্যুষকে। তবে এবারে অসুস্থতা ভিন্ন। শরীরের সাথে সাথে মনও অসুস্থ, যা একেবারে ভেঙে দিয়েছে ওকে। মালিহা বেগমের মন সব সময় উদ্বিগ্ন থাকে ওকে নিয়ে। সেই উদ্বিগ্নতা নিয়েই ঘুম ভাঙা মাত্রই প্রত্যুষকে দেখতে এসেছিলেন। অথচ এসে দেখলেন প্রত্যুষ বিধ্বস্ত অবস্থায় বসে আছে। চোখ মুখ দেখে ঢের বুঝতে পারলেন পুরো রাত ঘুমায়নিও। মালিহা বেগমের ভীত সন্ত্রস্ত চোখ নড়ে ওঠে বিষাদের তোড়ে। দৌড়ে গিয়ে প্রত্যুষের কাঁধে হাত রাখতে ওর আবেগের বাঁধ নিগুড়ভাবে ভাঙল। আচমকাই মালিহা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মালিহা বেগম ভড়কালেন। প্রত্যুষের মাথায় হাত বুলিয়ে উদ্গ্রীব চিত্রে প্রশ্ন করল অনেক কিছু। প্রত্যুষ উত্তর দেয় না, শুধু ওর হৃদয় নিংড়ানো কান্নার শব্দ শোনা যায়। মালিহা বেগম কিভাবে ওকে শান্ত করবেন ভেবে পেলেন না। প্রত্যুষ এখনও তার হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মালিহা বেগম ভীষণ অসহায় বোধ করলেন নিজেকে। তার বিষণ্ণ ছেলেটা এভাবে কাঁদছে, অথচ তিনি কিছু করতে পারছেন না। হঠাৎই ধূপ ধাপ পায়ের আওয়াজে ভাবনা সুতো কাটল তার। দরজার দিকে চাইলেন মালিহা বেগম। বড় মা, কোথায় তুমি? প্রাণনেশার গলার স্বর কানে আসতেই থমকালো প্রত্যুষ। মাথা উঁচিয়ে অশ্রুসিক্ত নয়নে চাইল মালিহা বেগমের দিকে। ততক্ষণে প্রাণনেশা দরজা ঠেলে ঢুকলো কক্ষের ভেতর। তড়িঘড়ি করে চোখ মুছল প্রত্যুষ। চটজলদি ধাতস্থ করার চেষ্টা করলো নিজেকে। প্রাণনেশা দ্রুত পায়ে এগিয়ে এলো। দুজনকে একসাথে বসে থাকতে দেখে বলল, এখানে তুমি বড় মা, অথচ পুরো বাড়ি খোঁজা শেষ তোমাকে। মালিহা বেগম আমতা আমতা করে হাসলেন। প্রত্যুষ তাকালো না প্রাণনেশার দিকে, মেজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বসে থাকলো। গলা শুকিয়ে কাটকাট, গলবিল পর্যন্ত যেন ধুধু মরুভূমি। শুকনো ঢোক গিলল প্রত্যুষ। ওকে দেখতেই হতভম্ব হলো প্রাণনেশা। গাল দুটো চটচটে ভেজা, চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন ছুঁয়ে দিলেই রক্ত গড়িয়ে পড়বে। ছ্যাঁত করে উঠল প্রাণনেশার অন্তঃপট। আঁতকে উঠে হড়বড়িয়ে বলল, এ কি প্রত্যুষ ভাই, তুমি কাঁদছিলে? দুপাশে মাথা নাড়ালো প্রত্যুষ। মালিয়া বেগম ব্যাকুল স্বরে বললেন, না, কাঁদবে কেন, এমনি কথা বলছিলাম আমরা দুজন। প্রাণনেশা বিশ্বাস করল না। প্রত্যুষের অবস্থা দেখে বিশ্বাস করার কথাও না। প্রাণনেশা আমলে নিল না মালিয়া বেগমের কথা। ওভাবে উগ্রীব স্বরে আওড়ালো, আবার মাইগ্রেন উঠেছে তোমার? না, কিছু হয়নি, ভাঙা গলায় বলল প্রত্যুষ। প্রাণনেশা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। বোন বলছে প্রত্যুষের আবার মাইগ্রেন উঠেছে, নয়তো এভাবে কাঁদার কথা না। ছেলেটা সব রোগ ব্যাধি সহ্য করতে পারলেও মাইগ্রেনের কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারে না। অথচ বোকামেটা বুঝলই না, তার প্রাণপ্রিয় তাকে হারিয়ে ফেলার যন্ত্রণায় এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। প্রত্যুষ উঠে দাঁড়ালো মেঝে থেকে। প্রাণনেশার সামনে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন? এ বাড়িতে আমারও অধিকার আছে, যখন তখন আসতে পারবো, আমার মর্জি। প্রখর স্বরে বলল প্রাণনেশা। হতাশ শ্বাস ফেলল প্রত্যুষ। প্রাণনেশা ক্ষীণ হাসল, হাসি হাসি মুখ করে বলল, সবাই ডাকছে তোমাকে, তত্ত্ব নিয়ে যাবে আমার শ্বশুরবাড়ি। ছেলেরা সবাই যাচ্ছে, খুঁজছে তোমাকে। প্রত্যুষ আহত দৃষ্টিতে তাকালো ওর দিকে। মনে মনে বলল, এই অসহায় মানুষটার দগ্ধ হৃদয়ে তেল ছিটানো কি খুব বেশি দরকার ছিল? মালিয়া বেগম তড়িৎ বেগে উঠে দাঁড়ালেন বিছানা থেকে। প্রাণনেশার কথায় নাকচ করে বললেন, ও তো অনেক জ্বর প্রাণনেশা, কি করে যাবে?
প্রত্যুষ ভাই আমার শ্বশুরবাড়ি দেখতে যাবে না? তা কি করে হয় বড় মা? প্রাণনেশা ও মালিহা বেগমকে কথা শেষ করতে দিল না প্রত্যুষ। তার আগেই বিমর্ষ স্বরে আওড়ালো, আমি যাব আম্মু। কি করে যাবে তুমি? রুমের বাইরে যেতে পর্যন্ত কষ্ট হচ্ছে তোমার, উদ্গ্রীব স্বরে বললেন মালিহা বেগম। বিষণ্ণ হাসল প্রত্যুষ, বলল, ওর প্রতি আমার দায়িত্ব আছে না আম্মু? আমার চাচুর মেয়ে না ও? আমার প্রাণের চেয়েও প্রিয়, যাকে ছোটবেলা থেকে নিজের বাচ্চার মতো বড় করেছি। সে নতুন জায়গায় নতুন পরিবেশে গিয়ে কি করে থাকবে সেটাও তো দেখতে হবে আমাকে। অসুস্থ বললেই তো দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। থমকালো প্রত্যুষ, ফের প্রাণেশার দিকে তাকিয়ে বলল, আসছি আমি, ওয়েট কর। সন্ধ্যা নামতেই ধীরে ধীরে অতিথির আগমন বাড়ল। উচ্ছ্বাসের বাড়ি থেকে ছেলেরা ফিরে এসেছে দুপুরে। বিয়ে বাড়ির হাজার রকম কাজে ব্যস্ত সবাই। ব্রাইড ছাড়া কেউই জিরুনিতে নেই বললেই চলে। তার উপর সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে পরিবারের সবচেয়ে আদরের মেয়ের বিয়ে। কোথাও এতটুকু খাদ রাখা যাবে না। পার্লার থেকে সাজেনি প্রাণনেশা, সেজেছেও সাদামাটা ভাবে। আরিশা বড় যত্নের সাথে সাজিয়ে দিয়েছে ওকে, অথচ ওসব রং চং কৃত্রিম আলোকসজ্জা ছাড়া বেশি সুন্দর লাগছে প্রাণনেশাকে। একটা কমলা হলুদ মিশেল ঘাগরা পরেছে ও, গাজরা দিয়ে বেঁধে কোমর সমান চুলগুলো ছেড়ে দিয়েছে। তাজা সাদা গোলাপ ফুলের সুন্দর গহনায় আবৃত করেছে নিজেকে। নিজের কক্ষের বিছানার ওপর বসে আছে প্রাণনেশা। এক ঝাঁক তরুণী গোল হয়ে বসে ঘিরে আছে ওকে। কিছু সময় পর পর এটা ওটা বলে দমফাটা হাসিতে ফেটে পড়ছে সবাই। এ কথা ও কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করছে প্রাণনেশাকে। নার্ভাসনেসে দু হাতের তালু ঘামছে প্রাণনেশার। অস্বস্তিতে হাঁসফাঁস করছে নিরন্তন। সতর্ক চোখে সবার দিকে চাইল প্রাণনেশা। লুকিয়ে ফোনটা বের করে হোয়াটসঅ্যাপে টাইপিং করলো দ্রুত। লুকিয়ে কাজটা করার চেষ্টা করলেও লাভ হলো না বোধহয়। প্রাণনেশার এক কাজিন দেখে নিল সেটা, হৈ হৈ করে বলল, বাপ্পা, বলুন তো দেখি, 1 মিনিটও দেরি সহ্য হচ্ছে না। একটু পরেই তো আমাদের দুলা ভাই চলে আসবে প্রাণ, তখন না হয় মন খুলে কথা বলিস। এখন থেকে এতটা মুচড়ামুচড়ি কথা বলার জন্য? এতটাই উতলা যে মেসেজে নিরন্তর কথা বলে যাচ্ছিস, কত ভালোবাসা। এক ঝাঁক তরুণী খিলখিল করে হেসে দিল। অন্যান্য বধূ হলে লজ্জায় গাল দুটো লাল হয়ে যাওয়ার কথা, অথচ প্রাণনেশার মুখে লজ্জার লেশ মাত্র রইল না। ফোঁস করে শ্বাস ছাড়ল ও, সাফাই দেওয়ার চেষ্টা করলো কিছু, কিন্তু মেয়েগুলো শুনলে তো। তারা তো প্রাণনেশাকে পেঁচানোর আর একটা টপিক পেয়ে গেছে। অগত্যা ঝিম মেরে বসে রইল প্রাণনেশা। তক্ষুনি 1 প্লেট বিরিয়ানি নিয়ে কক্ষের ভেতর ঢুকলো আরিশা। হিলে ঠক ঠক আওয়াজ করে বিছানার প্রাণনেশার সামনে এসে বসলো। মেয়েদের জটলার উদ্দেশ্যে বলল, ওর গরম লাগছে তো, তোমরা এভাবে ঘিরে বসো না, বরযাত্রী আসবে, গেটের কাছে যাও। ওদের রিসিভ করারও তো একটা ব্যাপার আছে। বোঝার ন্যায় মাথা নাড়ালো সকলে। পর পর নামলো বিছানা থেকে। প্রাণনেশার দিকে তাকিয়ে আরিশা চিন্তিত স্বরে বলল, খুব খিদে পেয়েছে না বাবু? সন্ধ্যা থেকে তো কিচ্ছুটি মুখে দিসনি। শুকনো মুখে ওপর নিচ মাথা নাড়ালো প্রাণনেশা। মায়াময় দৃষ্টিতে তাকিয়ে বিরিয়ানির চামচে তুলে খাইয়ে দিল আরিশা। প্রাণনেশার পেট শান্ত হলো। পেট শান্ত তো সব শান্তি। এতক্ষণে খিদে অর্ধেক মরে যাচ্ছিল। আরিশা নামার জন্য উদ্যত হতেই প্রাণনেশাও চকিতে উঠে দাঁড়ালো। দ্রুতই নামলো বিছানা ছেড়ে। আরিশা আওড়ায়, কি হলো? বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে ভাবিপু, একটু হেঁটে আসি বলেই দাঁত দেখিয়ে হাসলো প্রাণনেশা। আরিশা কথা বাড়ালো না, অনেক কাজ আছে তার। বিয়ে উপলক্ষে 2 মিনিট দাঁড়ানোর ফুরসত নেই। আরিশার সাথেই লম্বা লম্বা পা ফেলে কক্ষ ছেড়ে বেরোলো প্রাণনেশা। সিঁড়ি বেয়ে নেমে বসার ঘরে আসলো। অস্থির দৃষ্টিতে তাকালো আশেপাশে। একের পর এক অতিথি আসছে, আবার অনেকে খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছে। সদর দরজা দিয়ে দ্রুত পায়ে বেরোলো প্রাণনেশা।
কেউ কেউ অবাক দৃষ্টিতে চাইল মেয়েটার দিকে। নতুন বউ লাজুক লাজুক মুখ করে এক জায়গায় বসে না থেকে এভাবে ঘরময় আচরণ করে বেড়াচ্ছে। বাইরে গিজগিজে মানুষ। প্রাণনেশার বুকের মধ্যে ধকধক করছে। এই বেশে না থাকলে এতটা অস্বস্তি লাগতো না প্রাণনেশার। এক কোণায় নিজেকে কিছুটা আড়াল করে উকিঝুঁকি মেরে চাইল গেটের দিকে। তৎক্ষণাৎ ওর ভেতরের সত্তা প্রশ্ন করল, কার জন্য এভাবে উদগ্রীব হয়ে অপেক্ষা করছো প্রাণনেশা? কার আসার পথ চেয়ে আছো? প্রাণনেশার সেই সত্তাটাকে উত্তর দেওয়ার আগে পেছন থেকে দুটো হাত ওর চোখ আড়াল করল। প্রাণনেশার শীর্ণ বুক ধক করে উঠল। ডান হাত গিয়ে পৌঁছালো আগন্তুকের দু হাতের ওপর। বিভ্রান্ত হলো প্রাণনেশা। শুধালো, কে? গেস করো। কানের কাছে ফিসফিসিয়ে বলল কেউ। প্রাণনেশা ভীষণ থমথমে গলায় আওড়ালো, উচ্ছ্বাস। হাত দুটো সরে গেল প্রাণনেশার চোখ থেকে। অনেকক্ষণ চোখের পাতা বন্ধ থাকার দরুন ঝাপসা চোখে তাকালো প্রাণনেশা। আস্তে আস্তে সবটুকু পরিষ্কার হতেই উচ্ছ্বাসের হাসি হাসি মুখ নজরে আসে। একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে ও। হাত দুটো ফোল্ড করে কনুই পর্যন্ত এনে রেখেছে। বাম হাতে মোটা চেনের ব্ল্যাক ওয়াচ। ফর্সা লোমশ হাত স্পষ্ট। ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে থাকলো প্রাণনেশা। এখনো অবাকের রেশ কাটেনি ওর। গেটের দিকেই তো দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়েছিল এতক্ষণ। ছেলেটা আসলো কখন? কোন দিক দিয়ে? কই, প্রাণনেশা তো দেখতে পায়নি। উচ্ছ্বাসের দৃষ্টিতে মায়া উপচে পড়ছে। এক ধরনের ধ্যানে তাকিয়ে আছে ও প্রাণনেশার দিকে। বুকের মধ্যে টিপ টিপ শব্দ হচ্ছে। অনুভূতির তীব্র স্রোত আছড়ে পড়ছে মনের গহীনে। বুকে জোরালো কম্পন বোধ করি বাইরে থেকে শোনা যাচ্ছে। প্রাণনেশা অবাক হয়ে শুধালো, আপনি এখানে? আমি আপনাকে দেখতে চলে এলাম। খুব মনে পড়ছিল আপনাকে। মুখ বাঁকালো প্রাণনেশা। প্রগাঢ় স্বরে বলল, ঢং। মুখের এক্সপ্রেশন দেখে হাসল উচ্ছ্বাস। প্রাণনেশার গাল টেনে দিয়ে বলল, ইউ আর লুকিং সো কিউট প্রাণনেশা। এতটা অসহ্য সুন্দর লাগছে আপনাকে, আমি আমার ইন্টেনশন বদলে ফেলবো ইয়ার। এত সুন্দর মেয়েটাকে স্যাক্রিফাইস করার কোনো ইচ্ছে আমার নেই। কনুই দিয়ে উচ্ছ্বাসের পেটে গুঁতো দিল প্রাণনেশা। চোখ ছোট ছোট করে সাবধানী বাণী ছুড়ে বলল, ভুলেও এসব ফালতু ভাবনা মাথায় আনবেন না, নয়তো ফল কাটার ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দেব। শিশুর ন্যায় ঠোঁট উল্টালো উচ্ছ্বাস। পরক্ষণে আলতো করে প্রাণনেশার কবজি আঁকড়ে ধরল। বিহল দৃষ্টিতে এক পলক নিজের হাতের দিকে চাইল প্রাণনেশা। উচ্ছ্বাস টেনে নিয়ে গেল ওকে। বরযাত্রীরা বসেছিল অতিথিদের সাথে। প্রাণনেশা হাত আঁকড়ে ধরে উচ্ছ্বাস নিয়ে গেল সেখানে। প্রাণনেশাকে দেখতেই উঠে দাঁড়ালো সবাই। বরযাত্রীর মধ্যে বেশিরভাগ উচ্ছ্বাসের কলিগ। একই রঙের পাঞ্জাবি পরেছে সকলে, যা অনুষ্ঠানের সৌন্দর্যতা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। প্রাণনেশাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিল উচ্ছ্বাস। সবাই ভীষণ আগ্রহভরে পরিচিত হলো প্রাণনেশার সাথে। চেঁচে চেঁচে কথা বলল সকলে। সাফান তো ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে ফেলেছে। হঠাৎই ওর কাজিন কলিগ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, ভাবি, ইউ আর সো কিউট। কি যে সুন্দর লাগছে আপনাকে। উচ্ছ্বাস জিতেছ ভাই। লজ্জায় মাথা নোয়ালো প্রাণনেশা। সবাই কেমন ড্যাব ড্যাব করে দেখছে ওকে। ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো উচ্ছ্বাস। পরক্ষণে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা বসো, আমি বাবার সাথে দেখা করিয়ে আনি ওকে। প্রাণনেশার হাত ধরে ওদের সামনে থেকে অন্যদিকে নিয়ে গেল উচ্ছ্বাস। প্রাণনেশা ওর হাতের দিকে তাকালো এক পলক। ছেলেটা এমনভাবে ধরে রেখেছে যেন প্রাণনেশা বেবি, ছেড়ে দিলে হারিয়ে যাবে। অপরাধ বোধে বুক ভরে এলো প্রাণনেশার। এত সুন্দর মনের ছেলেটাকে কি করে কষ্ট দেবে ও? বাড়ির অন্যান্য মুরব্বীদের সাথে বসে কথা বলছিলেন সৌরভ সর্দার। প্রাণনেশাকে নিয়ে তার সামনে দাঁড়ালো উচ্ছ্বাস। সৌরভ সর্দার উঠে দাঁড়ালেন। উচ্ছ্বাস কোমল স্বরে বলল, ড্যাড। প্রাণনেশা সৌজন্যে হাসলেন তিনি। বিহল দৃষ্টিতে উচ্ছ্বাসের দিকে তাকালো প্রাণনেশা। উচ্ছ্বাস ইশারা করে দেখালো পা ছুঁয়ে সালাম করতে। প্রাণনেশা তাই করল। সৌরভ সর্দার বেজায় অবাক হলেন। দস্যি মেয়েটা একেবারে শুনে নিল উচ্ছ্বাসের কথা। অবাকের চোটে থেমে থেমে বললেন, থাক থাক। প্রাণনেশা হাসল। ওর
এত কোমলতা হজম হলো না সৌরভ সর্দারের। প্রথম পরিচয় যেদিন হয়েছিল সেদিনই বুঝেছিলেন উচ্ছন্নে যাওয়া মেয়েটা গুরুজনদের টোটালি সম্মান করে না। প্রাণনেশার সাথে একেবারেই ভালো সম্পর্ক নেই তার। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম মুখোমুখি হলো দুজনে। তবে প্রথমবারেই একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হলেন তিনি। উচ্ছ্বাস আর প্রাণনেশার বন্ডিং ভীষণ সুন্দর। এই যে অবাধ্য মেয়েটা উচ্ছ্বাসের এক কথায় নিজের অ্যাটিটিউড জলাঞ্জলি দিয়ে দিল, নয়তো এতদিন তো গুরুজন বলে পর্যন্ত সম্মান দিত না। সৌরভ সর্দার পূর্ণাঙ্গ দৃষ্টিতে তাকালেন দুজনের মধ্যে। একই রঙের পোশাক পরেছে দুজনে। কী সুন্দর অমায়িক হাসি লেপ্টে দুজনের মুখে, মানিয়েছে বেশ, যেন সোনায় সোহাগা। চকচকে দৃষ্টিতে তাকালেন সৌরভ সর্দার। নিমেষেই কোমল হাসি ফুটে ওঠে। উচ্ছ্বাস এমনি এমনি ভালোবাসেনি প্রাণনেশাকে। এই যে দুজনের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। একা ছেলেটার জীবনে এবার অন্তত কেউ এসেছে যে তার সাদা কালো জীবনটাকে রঙিন করে সাজিয়ে দেবে, ভালোবাসবে ছেলেটাকে। ছোটবেলা থেকে তো শুধু অপূর্ণতা আর একাকিত্ব নিয়েই বেঁচে ছিল। এবার অন্তত ছেলেটার জীবনে সুখ নামক পাখি ধরা দেবে। ভালোবাসা পূর্ণতা পাক, মনে মনে দোয়া করলেন সৌরভ সর্দার। উদ্যানের এক জায়গায় ফুলে সজ্জিত স্টেজ, মাথার উপর সাদা নীল গোলাপি মিশ্রণে সিল্কের কাপড় টাঙানো হয়েছে, কিছুটা ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো। এখানে সম্পন্ন হবে উচ্ছ্বাস আর প্রাণনেশার গায়ে হলুদ। উচ্ছ্বাস আর প্রাণনেশাকে পাশাপাশি বসানো হয়েছে, তবে প্রাণনেশার মুখে চন্দ্রগ্রহণ লেগেছে। সামনে মুড়ামুড়ি করছে ও, স্বস্তিতে শ্বাসটুকুও ফেলতে পারছে না। উচ্ছ্বাস দূরত্ব নিয়ে বসেছিল। প্রাণনেশার দিকে চোখ পড়তেই দূরত্ব ঘুচিয়ে বসলো ও ফিসফিসিয়ে বলল, কি হলো, মন খারাপ? আপনি আমার জন্য এত কেন করছেন উচ্ছ্বাস? সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আমার। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বাদ রাখেননি। যখন সবাই সত্যটা জানবে তখন তো সম্মান ক্ষুণ্ণ হবে আপনার। আমি কিচ্ছু করতে পারলাম না আপনার জন্য, কতটা খারাপ আমি। বেনিফিট নিচ্ছি আপনার থেকে। কপালে ভাঁজ ফেলে তাকালো উচ্ছ্বাস, পরপরই শ্বাস ফেলে হাসলো, কোমল স্বরে বলল, ছি, এসব কি বলছেন? বন্ধু ভাবেন না আমাকে? বন্ধুর জন্য এটুকু করতে পারবো না? কত মানুষই তো ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়। যদি আমি আমার ভালোবাসার মানুষের খুশির জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে না পারি, তাহলে কেমন ভালোবাসলাম প্রাণনেশা? প্লিজ উচ্ছ্বাস, এভাবে বলবেন না, খারাপ লাগে আমার। মায়াময় দৃষ্টিতে প্রাণনেশাকে পরখ করল উচ্ছ্বাস। মেয়েটার মুখটা দেখলেই বুকে শীতল স্রোত বয়ে যায়, কিন্তু আফসোস, হয়তো সুন্দর মুখের মানুষটাকে পাওয়া হবে না ওর। পাংশুটে মুখে গেটের দিকে চাইল প্রাণনেশা, বিমর্ষ চিত্তে আওড়ালো, প্রত্যুষ ভাই আজও এলো না উচ্ছ্বাস? বেচারার তো অনেক জ্বর, সকালেই দেখলাম যে। এই অসুস্থতায় ছেলেটাকে আর জ্বালিয়েন না। দেখুন না কতটা খারাপ আমি। অসুস্থ মানুষকে কিভাবে জ্বালাচ্ছি, কষ্ট দিচ্ছি। ভাঙা গলায় আওড়ালো প্রাণনেশা। উচ্ছ্বাস কাঁধে হাত রাখলো ওর, নম্র স্বরে আওড়ালো, প্রাণ পাখি, মন খারাপ করবেন না। আমার মন বলছে সে আসবে। চোখ মুখ কুঁচকে চাইল প্রাণনেশা, বলল, আবার এ নামে ডাকছেন আপনি? কোনো সমস্যা? অবশ্যই অকওয়ার্ড ফিল হয় আমার। কিছু করার নেই প্রাণ পাখি, এই নামে ডাকা থেকে পিছু হটব না আমি। আপনার অকওয়ার্ড লাগলেও কিছু করার নেই। মুখ বাঁকালো প্রাণনেশা, মাথা নুইয়ে হাসলো উচ্ছ্বাস, বলল, আপনার প্রত্যুষ ভাই কিন্তু আজ সকালে আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে। আপনার জন্য সব কিছু কমফোর্টেবল হবে কি না সেই জন্য আমার রুম বাড়ির সব কিছু নিগুড়ভাবে দর্শন করে এসেছে, যাতে আপনি কমফোর্টে থাকতে পারেন, সেটা নিয়েও ডিসকাস করে এসেছে আমার সাথে। তাই? আসলে আমি আমার বাড়ি আর আমার রুম ছাড়া অন্য কোথাও থাকতে পারি না। অভ্যাস নেই বলতে পারেন, তাই হয়তো প্রত্যুষ ভাই চিন্তা করছিল। মাথা ঝাঁকালো উচ্ছ্বাস, সামনে তাকালো প্রাণনেশা। অন্যান্য বাচ্চাদের সাথে দাঁড়িয়েছিল প্রজ্জ্বল। প্রাণনেশা হাত দিয়ে ইশারায় ডাকলো ওকে। প্রজ্জ্বল ছুটে এসে জড়িয়ে ধরল প্রাণনেশাকে, বুকের সাথে জড়িয়ে ওকে কোলে তুলে নিল প্রাণনেশা। প্রজ্জ্বল হাত বুলিয়ে দিল ওর গালে। প্রাণনেশার চিবুকে হাত ঠেকিয়ে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে মাম। তোমার কমপ্লিমেন্টের জন্য ওয়েট করছিলাম বাবা।
আর কারোর প্রশংসার দরকার নেই আমার। এটাই যথেষ্ট। আমি বিশ্বাস করে নিলাম আমাকে সুন্দর লাগছে। প্রজ্জ্বল গুটি মেরে বসে থাকলো প্রাণনেশার কোলে। হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সকলে হলুদ ছুঁয়ে দিল প্রাণনেশা আর উচ্ছ্বাসকে। এর মধ্যে একবার মালিহা বেগম এলেন প্রজ্জ্বলকে নিয়ে যাওয়ার জন্য। প্রাণনেশা বাঁধ ছেঁধে বলল, থাকুক না বড় মামার কাছে। হলুদ দিতে সমস্যা হবে তো প্রাণনেশা? আমি এখন নিয়ে যাই, পরে না হয় আবার আসবো তোমার কাছে। উচ্ছ্বাসও প্রাণনেশার কথায় সাই দিয়ে বলল, ও তো কাউকে ডিস্টার্ব করছে না আন্টি, শান্তশিষ্ট হয়ে বসে আছে ওর কোলে, থাকুক না। মালিয়া বেগম বললেন না আর কিছু, প্রজ্জ্বলকে না নিয়েই পিছিয়ে গেলেন। সবাই আনন্দ করছিল নিজের মতো। হঠাৎই পিয়াস ভূঁইয়া উচ্চস্বরে বললেন, আরে প্রত্যুষ যে, ওখানে কেন দাঁড়িয়ে আছো বাবা, ভেতরে এসো। গেটের কাছেই দাঁড়িয়েছিল প্রত্যুষ। পিয়াস ভূঁইয়ার কথায় ধীর পায়ে ঢুকলো ভেতরে। প্রত্যুষকে দেখেই প্রাণনেশার হৃৎপিণ্ড ছলকে ওঠে। বুকের স্পন্দন জোরালো হলো নিমেষে। একযোগে ফিরে চাইল সবাই। উপস্থিত থাকা অর্ধেক মানুষ এগিয়ে গেল ওর কাছে। প্রত্যুষকে অনেকে তোষামোদ করে নিয়ে এলো এখানে। নরম পা ফেলে এগিয়ে এলো প্রত্যুষ। প্রাণনেশার কোল থেকে নেমে প্রজ্জ্বল ছুটে এসে আঁকড়ে ধরল ওর হাত। এক পলক ওর দিকে তাকিয়ে হাসল প্রত্যুষ। ধীর পায়ে এসে প্রত্যুষ হাঁটু মুড়ে বসলো দুজনের সামনে। প্রাণনেশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। সবার সাথে ড্রেস কোড মিলিয়ে হলুদ পাঞ্জাবিটা পরে এসেছে ও। এলোমেলো চুলগুলো কপালের উপর লেপ্টে আছে। চোখ মুখের হাল অতটাও সুবিধার না বললেই চলে। প্রত্যুষ প্রথমেই হলুদ ছোঁয়ালো উচ্ছ্বাসের গায়ে। মিষ্টি করে হাসলো উচ্ছ্বাস। ওর হাসির বদলে অমায়িক হাসি ফিরিয়ে দিল প্রত্যুষ। তবে প্রাণনেশার দিকে তাকালো না ও। নিচের দিকে তাকিয়েই হলুদ ছোঁয়ালো প্রাণনেশার গালে। প্রত্যুষের হাত প্রাণনেশার গাল স্পর্শ করতেই টুপ করে এক ফোঁটা অশ্রু গড়ালো ওর কপোল বেয়ে। টলমল দৃষ্টিতে চোখ তুলে তাকালো প্রাণনেশা। প্রাণনেশার দু গালে হলুদ ছুঁয়ে দিল প্রত্যুষ। আচমকাই নিজের মুখ থেকে হলুদ নিয়ে প্রত্যুষের গালে ছুঁয়ে দিল প্রাণনেশা। বিষণ্ণ হাসি ফুটল প্রত্যুষের ঠোঁটে। এবারে প্রাণনেশার দিকে চোখ তুলে তাকালো ও। পরপরই ওর থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। পায়ের উপর হাতের স্পর্শ পেতেই হতভম্ব হয়ে নিচে তাকালো প্রত্যুষ। প্রাণনেশা হাত রেখেছে ওর পায়ের ওপর। দ্বিধান্বিত প্রত্যুষ আওড়ালো, প্রাণ। বহু কষ্টে কান্না আটকালো প্রাণনেশা। ঢোক গিলতে গিলতে গলবিল অবধি তিক্ত হয়ে গেছে। শুধু এতগুলো মানুষকে নিজের দুর্বলতা, নিজের কান্নাগুলো না দেখানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ও। চোখের জল কপোল বেয়ে প্রত্যুষের পায়ের ওপর পড়ল। আচমকাই পায়ের ওপর মাথা ঠেকালো প্রাণনেশা। আকাশ থেকে পড়ল প্রত্যুষ। সাথে উপস্থিত থাকা সবাই পায়ের ওপর মাথা ঠেকিয়ে একধারে কেঁদে যাচ্ছে প্রাণনেশা। এতক্ষণ নুচুপ চোখে জল গড়ালেও এবার শব্দ করে কাঁদছে। প্রত্যুষ ধরফড়িয়ে বলল, এই প্রাণ, কাঁদছিস কেন? কি করছিস এইসব? উত্তর দেওয়ার অবস্থায় নেই প্রাণনেশা। চোখের জলে প্রত্যুষের পা ভিজে যাচ্ছে। পায়ের ওপর মাথা ঠেকিয়ে একধারে কেঁদে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে প্রত্যুষ ফের অসহায় কণ্ঠে তাগাদা দিল, ওঠ না, দেখছে তো সবাই। অতিথিরা সবাই তাকিয়ে আছে ওদের দিকে। উচ্ছ্বাসের বাড়ি থেকে আসা সকলে অবাক দৃষ্টিতে দেখছে ওদেরকে। চারপাশে তাকালো উচ্ছ্বাস। প্রাণনেশাকে সান্ত্বনা দেওয়া বা মানা করার ক্ষমতা কোনোটাই ওর নেই। উচ্ছ্বাস সরে বসলো প্রাণনেশার কাছ থেকে। প্রাণনেশার এক কাজিন তড়িঘড়ি করে বলল, আই থিঙ্ক তোমাকে দেখে বেশি ইমোশনাল হয়ে গেছে ভাইয়া। অনেকটা সময় পর মনের দুঃখ হালকা করে মাথা তুলল প্রাণনেশা। চোখ মুছে বড় বড় করে শ্বাস ফেলল। ক্রমাগত নাক টেনে শান্ত করল নিজেকে। প্রত্যুষ ঢোক গিলে তাকালো ওর দিকে। আলতো হাতে রাখলো ওর মাথার ওপর। চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, সুখী হ, এতটা সুখী হ যতটা সুখী হলে আমি অস্তিত্বহীন হব। তোর মন মস্তিষ্কে কোথাও আমার উকি দেওয়ার ক্ষমতা থাকবে না। উঠে দাঁড়ালো প্রত্যুষ। আচমকাই প্রিয়ম এসে এক খাবলা হলুদ মাখিয়ে দিল ওর পুরো মুখে। প্রত্যুষ হতভম্ব হওয়ার সময়টুকুও পেল না। সব কাজিনরা যেন লাই পেল এবার। প্রত্যুষ সহজে এইসব অনুষ্ঠানে আসে না। আসলেও কাজিন গ্যাংয়ের বান্দরামি থেকে 10 হাত দূরে থাকে। তবে আজ ওকে জ্বালাতে
পারবে ভেবে সবার মন পুলকিত হলো। দৌড়ে আসলো সবাই প্রত্যুষকে হলুদ মাখাতে। প্রত্যুষের শত অনুরোধ মানাতেও কাজ হলো না। ওর হাত মুখ গলা কোথাও বাকি রাখলো না হলুদে। পুরো দস্তুর হলুদে গোসল করে অবশেষে সবার হাত থেকে রেহাই পেল প্রত্যুষ। ঠোঁট বিস্তৃত করে হাসল ও। বাঁদরগুলোর এই তোষামোদগুলোই তো ওর মন খারাপে এক পশলা বৃষ্টি। অনুষ্ঠানের মাঝেই চলে যাচ্ছিল প্রত্যুষ। বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছিল গেটের দিকে। হঠাৎই পেছন থেকে প্রাণনেশার ডাকে থেমে গেল ওর পা। পেছন ফিরে দেখলো প্রাণনেশা দৌড়ে আসছে। ভ্রু কুঁচকে তাকালো প্রত্যুষ। প্রাণনেশার সামনে আসতে হাঁটুতে হাত ঠেকিয়ে বড় বড় করে শ্বাস ফেললো। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? আগে শান্ত হ তুই। অনুষ্ঠান শেষ হয়নি এখনো। এসেছ, বেশি দেরি হয়নি। না খেয়ে চলে যাচ্ছ কেন? আমি তো শুধু তোকে হলুদ ছোঁয়াতে এসেছি। তোর বিয়ের খাবার আমার গলা দিয়ে নামবে না রে প্রাণ। মলিন হেসে বলল প্রত্যুষ। বিষণ্ণ দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। নরম স্বরে বলল, জ্বর কমেছে তোমার? আমার জ্বর নিয়ে চিন্তা করতে হবে না তোকে। বিয়েতে মনোযোগ দে। প্রত্যুষের কপালে হাত ঠেকিয়ে জ্বর পরক করল প্রাণনেশা। হাতে উষ্ণতা অনুভব করতেই চিন্তিত স্বরে বলল, এখনো তো অনেক জ্বর। ওষুধ খাচ্ছ না? আজ তোকে অনেক সুন্দর লাগছে প্রাণ। এতটা সুন্দর হয়ে যাচ্ছিস কেন দিন দিন? প্রশ্নের বদলে এহেন কমপ্লিমেন্টে চোখ বড় বড় করে তাকালো প্রাণনেশা। মুখের উপর এসে আছড়ে পড়া চুল কানের পেছনে গুঁজে দিয়ে বলল, শুধু আজ সুন্দর লাগছে, অন্যদিন লাগে না? না তো, অন্যদিন তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো লাগে। প্রাণনেশা রাগলো না, উল্টে প্রত্যুষের দিকে তাকিয়ে হাসল। প্রত্যুষ হাত রাখলো ওর গালে, মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো থাকিস কেমন? আমাকে একটুও মনে রাখিস না? টলমল দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। প্রত্যুষের চোখে চোখ রেখে অসহায় স্বরে বলল, তোমার কাছে একটা অনুরোধ আছে আমার। বল। কাল আমার বিয়েতে আসবে না তুমি? আচ্ছা। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো দুজন দুজনের দিকে। তক্ষুনি পেছন থেকে ডাক পড়ল উচ্ছ্বাসের। হাত সরিয়ে আনলো প্রত্যুষ। দৃষ্টি সরিয়ে চঞ্চল দৃষ্টিতে তাকালো আশেপাশে। ততক্ষণে উচ্ছ্বাস এগিয়ে এলো। প্রাণনেশাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে ডাকছে সবাই প্রাণনেশা। একটু প্রত্যুষ ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম। আমি বরং যাই। বলেই চলে গেল প্রাণনেশা। উচ্ছ্বাস তাকালো প্রত্যুষের দিকে। কপালে ভাঁজ ফেলে বলল, এ কি, কোথায় চলে যাচ্ছেন আপনি? আমি বাড়ি চলে যাচ্ছিলাম। হলুদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে। না খেয়ে কোথায় যাচ্ছেন আপনি? বাড়ির ছেলে এভাবে না খেয়ে চলে যাবেন? অস্থির স্বরে বলল উচ্ছ্বাস। প্রত্যুষ নিষ্প্রভ স্বরে বলল, আরে সমস্যা নেই, এত ব্যস্ত হবেন না। না, মুখে একটুও রুচি নেই। বিয়ে বাড়ির খাবারগুলোও তেতো তেতো লাগবে। এর চেয়ে বাড়ি গিয়ে রেস্ট নিয়ে খাওয়া যাবে। কিন্তু তাই বলে? ইটস ওকে না, সমস্যা নেই। হতাশ শ্বাস ফেলল উচ্ছ্বাস। হঠাৎই প্রত্যুষের হাত ধরল ও। চকিতে মাথা উঁচিয়ে চাইল উচ্ছ্বাস। প্রত্যুষ দু হাতে ওর এক হাত আঁচলে আগলে নিল। মলিন হেসে বলল, আমার প্রাণটাকে ভালো রাখবেন উচ্ছ্বাস। জানেন ও অনেক ভালো। যাকে ভালোবাসে তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। ওকে কখনো ধমক দেবেন না। ছোটবেলা থেকে অনেক আদরে আদরে বড় হয়েছে তো, কখনো কেউ একটুও চোখ রাঙিয়ে কথা বলেনি ওকে। আপনি কষ্ট দিয়ে কথা বললে সেটা সহ্য করতে পারবে না। মাঝে মাঝে হয়তো আপনার অবাধ্য হবে, কিন্তু বুঝিয়ে বললেই বুঝবে ও। একটু ভালোবেসে নরম সুরে বোঝাতে হবে। তাহলে দেখবেন আপনার জন্য জীবনও দিয়ে দেবে। আমার প্রাণটা উড়তে ভালোবাসে উচ্ছ্বাস, ঘুরতে ভালোবাসে। ওকে মুক্ত পাখির মতো উড়তে দেবেন। কখনো খাঁচায় বন্দি করে রাখবেন না, নয়তো ও বন্দি হওয়ার শোকেই মারা যাবে। যদি কখনো ওর কাছে ভালোবাসা নিবেদন করেন তবে গোলাপের বদলে অর্কিড দেবেন। ওর ব্লু অর্কিড অনেক ফেভারিট। ও বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। মাশরুমে অ্যালার্জি ওর। অফ হোয়াইট ওর ফেভারিট কালার। উপন্যাসের প্রতি মাত্রাতিরিক্ত অ্যাডিক্টেড ও। হুমায়ুন আহমেদ ওর ফেভারিট লেখক। এটুকু বলে থামল প্রত্যুষ। উচ্ছ্বাস ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকলো ওর দিকে। প্রত্যুষ এখনো হাত ধরেই রেখেছে ওর। ঢোক গিলল প্রত্যুষ। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে নরম স্বরে বলল,
পরিশেষে এইটুকুই বলবো, যদি কখনো মনে হয় ওর প্রতি আর আগের মতো ভালোবাসা পাচ্ছেন না, তবে ওকে কখনো অবহেলা করবেন না। ওকে আমার কাছে দিয়ে যাবেন, আমি যত্ন করে রেখে দেব। আমার প্রাণ আমার জন্য কখনো বড় বা ম্যাচিওর হবে না। ও সারা জীবন আমার কাছে বাচ্চা, ইনম্যাচিওর প্রাণনেশাই থাকবে। উচ্ছ্বাস কথা বলতে ভুলে গেল। গল বিল ফুঁড়ে আর কোনো শব্দ বের করতে ব্যর্থ হলো ও। প্রত্যুষ ছেড়ে দিল ওর হাত। অশান্ত দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। সামনের মানুষটার ভালোবাসার সামনে নিজের ভালোবাসা বড়ই পাঞ্ছে মনে হলো ওর কাছে। কোনো মতে রুদ্ধ স্বরে উত্তর করল, এমন কোনো কিছুই ঘটবে না প্রত্যুষ। প্রাণনেশার প্রতি আমার ভালোবাসা আজন্ম কাল একই থাকবে, একটুও ফিকে হবে না। আমি জানি তো, বিশ্বাস করি আপনাকে, আমি মানি এমন কোনো দিন হবে না। ঠোঁটে মিথ্যে হাসি ফোটালো উচ্ছ্বাস। এমন তো তখনই হওয়া সম্ভব থাকবে যখন প্রাণনেশা ওর হবে। প্রাণনেশা ওর না হলে এইসব হওয়ার তো প্রশ্নই ওঠে না। তবুও ও ওর প্রাণ পাখিকে ভালোবেসে যাবে, যে ভালোবাসায় কোনো দিন একটুও ঘুণ ধরবে না। সময়টা তখন মধ্যরাত। ব্যালকনিতে পাতা চেয়ারে মাথা ঠেকিয়ে বসে আছে প্রত্যুষ। নির্বিশেষ তাকিয়ে আছে রং বেরঙের লাইটিংয়ে সজ্জিত ওই বাড়িটার দিকে। বুকের মধ্যে কেমন বিষাক্ত যন্ত্রণা অনুভূত হচ্ছে, তা একমাত্র সৃষ্টিকর্তা আর প্রত্যুষ ছাড়া আর কেউ জানে না। দীর্ঘশ্বাস ফেলল প্রত্যুষ, বিড়বিড় করে বলল, জানিস প্রাণ, আমি না মনের মধ্যে কোনো আফসোস রাখিনি। শেষ সময় হলেও আমি নিজের জন্য তোর হাত দুটো চেয়েছিলাম, তোকে নিজের করতে চেয়েছিলাম। হয়তো তুই অভিমানে তোরে ফিরিয়ে দিয়েছিস, সেটা বড় কথা না। অন্তত নিজেকে এইটুকু ভেবে তো বুঝ দিতে পারবো আমি চেষ্টা করেছি তোকে পাওয়ার। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। আমি আর কাঁদছি না, জানিস প্রাণ। আমি চাই না আমার কান্নার প্রভাব তোর নতুন জীবনে পড়ুক। আমি তোর স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে পারবো। হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু সয়ে যাবে আস্তে আস্তে। উচ্ছ্বাসের সাথে তোর সংসার জীবনটা অনেক সুন্দর হোক আমার প্রাণ। আমি না হয় তোর সাথে কাটানো স্মৃতিগুলো নিয়েই সারা জীবন পার করে দেব। জানিস, আমি অনুভব করতে পারি রে, আমার বিয়ের দিন তোর কেমন লেগেছিল, কতটা বিশ্রী কষ্ট প্রতিনিয়ত ভোগ করেছিস তুই। আমি অনুভব করতে পারি। আমার মরে যেতে ইচ্ছে করছে প্রাণ। মনে হচ্ছে মরে গেলেই এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি পাব। বড় বড় করে শ্বাস ফেলল প্রত্যুষ। ব্যালকনির রেলিংয়ে দুহাত ঠেকিয়ে দাঁড়ালো। অন্ধকারে নিমজ্জিত সুবিশাল কালো আকাশটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ, আমার প্রাণটাকে ভালো রেখো তুমি। পৃথিবীর সমস্ত খুশি, সমস্ত সুখ তুমি ওর জন্য বরাদ্দ রেখো। আমার ভাগ্যের সুখটুকু ওর জন্য লিখে দাও। কোনো দুঃখ কষ্ট যাতে ওকে ছুঁতে না পারে। প্রত্যুষের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। পলক পড়তেই চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। বিয়েবাড়ির লাইটিংয়ের ঝিলিক পড়ছে ওর চোখে। এক পলক সেদিকে তাকালো প্রত্যুষ। ও বাড়ির দিকে তাকিয়ে প্রাণনেশাকে বউ সেজে কল্পনা করল একবার। নিমেষে তাকিয়ে থেকে ক্ষীণ স্বরে আওড়ালো, আমার ভাগ্যটা তোমার ভাগ্যের মতো এত সুপ্রসন্ন হলো না কেন উচ্ছ্বাস? একটু ভালোবাসতেই কত সহজেই না আমার প্রাণকে পেয়ে গেছো তুমি। অথচ এত বছর প্রতিটা মুহূর্ত ওর জন্য তিলে তিল করে বুকের মধ্যে ভালোবাসা জমানোর পরও আমি ওকে পেলাম না। তুমি জানো না উচ্ছ্বাস, যে মেয়েটাকে তুমি নিজের করে পাচ্ছ, সেই মেয়েটা অন্য আরেকজন পুরুষের কতটা শখের ছিল। সেই মেয়েটাকে অন্য আরেকজন কতটা মরিয়া হয়ে চেয়েছিল, তাকে পাওয়ার জন্য কতটা লড়াই করেছিল। ওর সব কিছুই আমি নিজের করে নিয়েছি। তুমি কখনোই আমার চেয়ে ওকে বেশি ভালোবাসতে পারবে না, কখনোই না। টালমাটাল পায়ে হেঁটে কক্ষে এলো প্রত্যুষ। এলোমেলো দৃষ্টি ফেলে উপুর হয়ে শুয়ে পড়ল বিছানার ওপর। কাঁদবে না বলেও নিজের কান্নাগুলোকে আটকাতে পারছে না ও। অবাধ্য অশ্রুগুলো ওর অনুমতি ছাড়াই গড়িয়ে পড়ছে। পাশ থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে নিজের গায়ে জড়ালো প্রত্যুষ। ব্ল্যাঙ্কেটের কোনা দিয়েই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনতা জল মুছল। কাল প্রাণনেশার বিয়ে হয়ে যাবে। অন্যের হাত ধরে চলে যাবে শ্বশুরবাড়ি। পুরো দিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলেও ওর প্রাণের মুখটা আর দেখা হবে না ওর। বহুদিন পর হয়তো শ্বশুরবাড়ি থেকে আসবে।
রুক্ষ দুপুরে প্রত্যুষ এক পলক উকি দিয়ে দেখবে ওকে। এইসব ভাবতেই বুকে শূন্যতা হাহাকার তত্তরিয়ে বাড়ল। অনেকটা সময় এপাশ ওপাশ করে কোনো মতে ঘুম হলো না ওর। আর না পেরে উঠে বসলো প্রত্যুষ। মনে হচ্ছে মাথা ব্যথায় মরে যাবে ও। একে তো প্রাণনেশার টেনশন, অন্যদিকে মাইগ্রেনের ব্যথা উঠেছে, তারপর আবার জ্বর। প্রত্যুষের মনে হচ্ছে এখনও সত্যিই মরে যাবে। বিছানা ছেড়ে নামলো প্রত্যুষ। ড্রয়ার হাতড়ে ফার্স্ট এড বক্স থেকে ঘুমের ওষুধ বের করলো। 5টা ঘুমের ওষুধ খেয়ে আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কাল একেবারে প্রাণনেশা, শ্বশুরবাড়ি চলে যাওয়ার পরই ঘুম থেকে উঠবে ও। তার মাঝে যদি আজরাইল এসে নিয়ে যায় তাহলে তো আরও ভালো। দরজার ঠক ঠক শব্দে ঘুম ভাঙল প্রত্যুষের। কোনো মতে চোখ দুটো টেনে খুললে উঠে বসলো ও। বাইরে কেউ এলোপাথারি দরজা ধাক্কাচ্ছে। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো প্রত্যুষ। চারপাশে তাকিয়ে দেখলো কিছুটা আলো আঁধারের সংমিশ্রণে ঘরময় জুড়ে, যেমনটা সন্ধ্যায় থাকে। জানলা আর ব্যালকনির দরজা খোলা, তা দিয়ে নিভু নিভু আলো প্রবেশ করছে। কটা বাজে এখন? সন্ধ্যা হয়ে গেছে? প্রাণনেশার কি বিয়ে হয়ে গেছে? শ্বশুরবাড়ি চলে গেছে ও? এমন বহু প্রশ্ন প্রত্যুষের মনে ছোটাছুটি করলেও তার নির্দিষ্ট উত্তর নেই। মাথার চুল খামচে ধরল প্রত্যুষ। এখনো পুরো শরীর ঝিমঝিম করছে। আশেপাশে ঝাপসা দেখছে ও। কাল রাতে অতগুলো ঘুমের ওষুধ খাওয়ার ফল। কখন যে চোখের জল বিসর্জন দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল প্রত্যুষ নিজেই মনে করতে পারছে না। বাইরে মানুষটি অবিশ্রান্ত দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। কপাল কুঁচকে সেদিকে তাকালো প্রত্যুষ। আশ্চর্য, কে এমন ডেসপারেটলি স্মরণ করছে ওকে? চোখ মুখ কুঁচকে বিছানা ছেড়ে নামলো প্রত্যুষ। হামি তুলে এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই মালিহা বেগমের উদ্বিগ্ন মুখ নজরে আসলো। কপালে ভাঁজ ফেলে তাকালো প্রত্যুষ। চিন্তিত স্বরে বলল, কি হয়েছে আম্মু? এমন করছো কেন? প্রত্যুষ, প্রাণনেশার বর আসেনি। মেয়েটার বোধহয় বিয়ে ভেঙে যাবে। আকাশ থেকে পড়ল প্রত্যুষ। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো মালিহা বেগমের দিকে। পরক্ষণেই কথাটা মাথায় ঢুকতে আতঙ্কিত স্বরে চিল্লিয়ে বলল, হোয়াট? বরযাত্রী আসেনি মানে? বরযাত্রী এসেছে, কিন্তু বরযাত্রীর সাথে উচ্ছ্বাস আসেনি। অনেকটা সময় পেরিয়ে গেছে। সবাই ফোন দিচ্ছে ছেলেটাকে, কিন্তু ও রিসিভ করছে না। মেয়েটার বোধহয় বিয়েটা হবে না প্রত্যুষ।